উপস্থিত হয়েছেন জনাব রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার ল, তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। একটু পরেই আমাদের সাথে যোগ দেবেন জনাব হাসনাত কায়ুম, তিনি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং আরেকজন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, তিনি আমাদের সাথে যোগ দেবেন একটু পরে। জনাব কাজল, আপনার কাছে এই প্রসঙ্গে আসলে আসতে চাই। এই মাত্র আমরা যে খবরটা দেখছি সেখানে বলা হয়েছে আজকের যে আলোচনা অনেকক্ষণ ধরে চললো সেখানেও এখন পর্যন্ত আসলে গণভোটের প্রক্রিয়াটা কী হবে সেটা নিয়ে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। সেখান থেকে আপনার কাছ থেকে জানতে চাই যে গণভোটের যে প্রস্তাবগুলো এখন পর্যন্ত আছে, বিএনপি একটি অবস্থান নিয়েছে, সেই অবস্থানটা নেয়ার কারণ কি এবং আপনাদের আসলে ভাবনাটা কি গণভোট কেন্দ্রিক? দেখুন, প্রথম কথা হচ্ছে যে গণভোটের যে সাংবিধানিক বিধান আমাদের পঞ্চম সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটা দ্বাদশ সংশোধনের মাধ্যমে 5টি ক্ষেত্রে কোনো পার্লামেন্টে কোনো বিল যখন আইন হিসেবে চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে যায়, তার আগে সেখানে একটা গণভোটের বিধান সেখানে ছিল। বিগত শেখ হাসিনা সরকারের সময় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, যেটাকে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংশোধনী মূলত মোটা দাগে, সেই সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানের 142 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়, সেখানে যে 5টা ক্ষেত্রে যে সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতির সম্মতির পূর্বেই যে গণভোট নেওয়ার যে বিধান ছিল সেটা কিন্তু বিলুপ্ত করা হয়েছে। তার মানে মোটা দাগে এখন কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো বিধান এই মুহূর্তে সাংবিধানিকভাবে নেই। তবে একথা সত্যি যে পঞ্চদশ সংশোধনী মামলা বলে যেটা পরিচিত, অর্থাৎ বিগত সময়ে শেখ হাসিনা সরকারের সময় পঞ্চদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ সংবিধানের আমূল পরিবর্তনের বিরুদ্ধে জনাব বদরুল আলম মজুমদার একটি মামলা করেছিলেন সুজনের সম্পাদক, সেটা আপনি জানেন, যেখানে বিএনপি, জামাত, অন্যান্য অনেক রাজনৈতিক দল তারা অন্তর্ভুক্ত হয়েছেন। গত 17 ডিসেম্বর 2024 তারিখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ওই মামলায় রায় দিয়েছেন, এবং কতগুলো বিষয়ের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদ, যেটি বিগত শেখ হাসিনা সরকারের আমলে প্রতিস্থাপিত করা হয়েছিল, সেটাকে দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের যে বিধানটি ছিল সেটা পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ 5টি ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান আলটিমেটলি আমাদের সংবিধানে পুনঃস্থাপিত হয়েছে বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায় দিয়েছেন। আমরা যদি সেই রায়টিকে ভিত্তি ধরি, তাহলে আলটিমেটলি আমাদের সংবিধানে এখন গণভোটের বিধানটি ফিরে এসেছে। প্রশ্ন হচ্ছে যে গণভোটের বিধানটা সাংবিধানিকভাবে বলা আছে শুধুমাত্র সংবিধান সংশোধনের ক্ষেত্রে, তার প্রস্তাবনা সংবিধানের 8 থেকে শুরু করে 142 মোট 5টা ক্ষেত্রে। তবে সেই ক্ষেত্রে এখন যে গণভোটের যে কথাটি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন কোনো গণভোটের বিধান কিন্তু আমাদের আইনি কাঠামোর মধ্যে নেই। তবে 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি একটি গণভোট করেছিলেন, এবং সেই গণভোটের প্রশ্ন ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুষ্ঠিত নীতি এবং আদর্শের প্রতি আপনার সমর্থন আছে কিনা। হা বললে হা বলুন, না বললে না বলুন। একইভাবে 1985 সালে হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব তার রাজনৈতিক স্বীকৃতির জন্য সে একটা গণভোট করেছিল, সেখানে যে তার স্বীকৃতি, সেগুলো কি ধরনের আইনি কাঠামো? সেগুলো আইনি কাঠামোর মধ্যে এই কারণে যে আপনি খেয়াল করে দেখেন যে গণভোটের যে বিধানটি ছিল সেটি হচ্ছে যে 1905 সংশোধনীর মাধ্যমে, সেটা বললাম যে আমাদের সংবিধানে গণভোটের যে বিধান এসছে, তখন এই ধরনের ওই বিশেষ গণভোটের ব্যবস্থা করা হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে সেটা কি কোনো নির্দিষ্ট আইনি কাঠামোতে হয়েছিল? সেটা আইনি কাঠামোর কথাটা আমি আসছি, কারণে যে দেখুন আমাদের সাংবিধানিক প্রশ্নে আইনি কাঠামোর মধ্যে যে আইনটি আমাদের বিদ্যমান বর্তমানে, সেটা হচ্ছে 1991 সালের গণভোট আইন। যে গণভোট আইনের মাধ্যমে আমাদের দ্বাদশ সংশোধনী, অর্থাৎ পূর্বে যে আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল সেখান থেকে যে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেলাম, সেক্ষেত্রে কিন্তু যে সংবিধানের যে সংশোধনী, দ্বাদশ সংশোধনী, অর্থাৎ 91 সালের নির্বাচনের পরে তখন যেটি করা হয়েছিল সেটি কিন্তু 1991 সালে যে আইন, গণভোট আইন 1991 অধীনে নির্বাচন করা হয়েছিল। এবং এই 1991 সালের যে আইনটি, সেটি করা হয়েছিল সংবিধানের এই গণভোট সংক্রান্ত বিধানের আলোকে। তো ইতিপূর্বেকার সেটা হচ্ছে অনেকটা আস্থা, অনেকটা মানুষের মতামত গ্রহণ করার জন্য, কিন্তু আমাদের সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে গণভোটের যে বিধান সংবিধানের ছিল, পরবর্তীতে বিগত পঞ্চদশ সংশোধনীতে বাতিল করা হয়েছে, এবং এখন আবার হাইকোর্টের রায়ের ভিত্তিতে আবার ফিরে আসছে। এটা হচ্ছে সংবিধান সংশোধন। একটা বিল যখন পার্লামেন্টে যায়, পার্লামেন্টে আলাপ আলোচনার পরে যখন পাশ হয়, শুধুমাত্র 5টি ক্ষেত্রে যদি পরিবর্তন এবং সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তাহলে রাষ্ট্রপতির সম্মতির পূর্বে এই গণভোটের বিধানটি ছিল। যেমন আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতে পারি, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে যখন প্রশ্নটা উঠেছিল, তখন প্রশ্নটা ছিল নাগরিকদের কাছে, ভোটারদের কাছে এই মর্মে যে পার্লামেন্ট কর্তৃক এটি সংশোধনে গৃহীত হয়েছে, এটা রাষ্ট্রপতির অনুমোদন করা উচিত হবে কি হবে না, এই মর্মে আপনি হা বা না বলুন। অধিকাংশ মানুষ হা বলেছে, সুতরাং এটা পাশ হয়েছে। অর্থাৎ সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে গণভোটের যে বিধানটি তখন ছিল সেটি অনুসরণ করেই কিন্তু আলটিমেটলি দ্বাদশ সংশোধনী সংক্রান্ত আমাদের সংবিধানে এসেছে, এবং সেটি 1991 সালের গণভোটের আইনের অধীনে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে, সেটা হচ্ছে এই যে অনেকগুলো বিষয় ঐকমত্য হলেও কিছু কিছু বিষয়ে দ্বিমত থেকে গেছে, গণভোটে গেলে আসলে এই দ্বিমতগুলোর অবস্থা কি দাঁড়াবে? না, এখানে তো মোটা দাগে আমি যতটুকু বলি যে আপনার গণভোটের যে বিষয়টি এখন সামনে আসছে রাজনৈতিক দলের, এটা রাজনৈতিক ঐক্যমত্য, এটা রাজনৈতিক সমঝোতা, এবং তার একটা
জনগণের থেকে ইনভলভমেন্ট। মূলত 5ই আগস্ট 2024 পরবর্তী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো একটা অস্বাভাবিক পরিস্থিতি একটা মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। এবং আমি যদি খেয়াল করে দেখেন যে এই সংবিধানের অন্যতম স্বীকৃতি আমরা মনে করি আমরা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের কাছে প্রেরিত একটি উপদেষ্টামূলক মতামত, যে মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি জানতে চেয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে, এই মুহূর্তে পার্লামেন্ট নাই, এরকম একটা পরিস্থিতিতে আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন কিংবা তাদেরকে শপথ পড়াতে পারি কিনা। সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ আপনি পারেন, তিনি সেটা করেছেন। এবং আপনি জানেন মঞ্জুরুল মতিন যে আমাদের বাংলাদেশের ডক্ট্রিন অফ নেসেসিটি, সময়ের প্রয়োজনে যে নীতি, সেই নীতির আলোকে আলটিমেটলি কিন্তু এরকম এটা করেছে। সুতরাং 106 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্টে যে মতামত গ্রহণ করা হয়েছে, রাষ্ট্রপতি এটা গ্রহণও করতে পারতেন, নাও গ্রহণ করতে পারতেন, এর বাধ্যবাধকতা ওরকম নেই। তবে আমি মনে করি যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে, সুতরাং সেই সাংবিধানিক বাধ্যবাধকতা কিংবা সংবিধানের কাছাকাছি থেকে আমাদের আইন এবং আমাদের দেশ পরিচালনা করা, আইন পরিচালনা করা, প্রণয়ন করা এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সরকার পরিচালনা করার জন্য আমার মনে হয় এই 106 অনুচ্ছেদের সেই মতামতটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের এবং তাদের আইনি ভিত্তি স্থাপন করেছে। তো এখন গণভোটের যে বিষয়টি হচ্ছে রাজনৈতিক ঐক্যমতের প্রতিফলন, জনগণের পার্টিসিপেশন। কিন্তু যেখানে ঐক্যমত হয়নি, নোট অফ ডিসেন্ট যেখানে থেকে যাচ্ছে, সেটা আসলে গণভোটে গেলে না, কি পরিণতি হবে? গণভোটে কিন্তু আপনি এই সমস্ত সংবিধান সংশোধনের বিষয় কিন্তু গণভোটের কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। খেয়াল করতে হবে যে সমস্ত সংশোধনীগুলো জাতীয় ঐক্যমতের বিভিন্ন রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে হয়েছে, এগুলো সংবিধান সংশোধন করতে হবে পরবর্তী জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে, এবং জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে অনেক সংশোধনী প্রয়োজন হবে। এবং সেই সংশোধনীর ক্ষেত্রে যদি আমরা দ্বাদশ সংশোধনীর মতো 142 অনুচ্ছেদে গণভোটের বিধান যদি আবার সংবিধানে আসে, তাহলে কিন্তু সেটিও কিন্তু গণভোটের প্রয়োজন পড়বে কিছু কিছু সাংবিধানিক বিধান এবং প্রস্তাবনা সংশোধন করতে গেলে। সুতরাং এই গণভোটের মাধ্যমে সংবিধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে, সেটা অটোমেটিক্যালি কিন্তু সংবিধানে সন্নিবেশিত হবে না। এটা একটা রাজনৈতিক মতামত, জনগণের অংশগ্রহণের প্রতিফলন, যে না আমরা এই জুলাই সনদে বিধৃত বিষয়গুলোর প্রতি আমাদের সমর্থন আছে। এই সমর্থনটাকে ভিত্তি করেই পরবর্তী সরকার কিংবা পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন কিংবা যারা পার্লামেন্টে যাবেন, তারা সবাই ঐক্যমতের ভিত্তিতে আলটিমেটলি সংবিধানকে সংশোধন করবে এবং এই জুলাই সনদে বর্ণিত বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, সংশোধনী করবেন, বিয়োজন করবেন, এই সমস্ত কিছু করতে হবে। এই গণভোটের মাধ্যমে আলটিমেটলি এই জনগণের একটা মতামত প্রতিফলিত হবে যে হ্যাঁ, জুলাই সনদে বিধৃত বিষয়গুলোর মধ্যে আমাদের সমর্থন আছে। এই সমর্থনটার কারণে এমন হবে যে পরবর্তী সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন, তারা তাদের এই অঙ্গীকার কিংবা জনগণের যে মতামতের যে প্রতিফলন, সেটা ইগনোর করতে পারবেন না। এক ধরনের রাজনৈতিক চাপ, জনগণের একটা চাপ, মতামতের একটা চাপ সৃষ্টি হবে যে পরবর্তী সংসদ যেন কোনো কারণে এইগুলো সংবিধান সংশোধন করা, সংবিধানে অন্তর্ভুক্ত করা, প্রয়োজনে বিয়োজন করা, এগুলো থেকে তারা যেন কেউ বিচ্যুত না হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ধন্যবাদ। এই ফাঁকে আমাদের সাথে জনাব হাসনাত কাইয়ুম এবং জনাব শিশির মনির যোগ দিয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। দীর্ঘ বৈঠকের শেষে আপনারা আসলেন, যদিও এখন পর্যন্ত যতদূর জানতে পারছিলাম যে একমত হওয়া যায়নি। গণভোট নিয়ে আমরা কথা বলছিলাম এবং প্রথম প্রশ্ন আসলে আমার ছিল যে যদি গণভোটের ফলাফল না হয়, যে হ্যাঁ জায়গায় জনগণ যদি ভোট দেন না, তাহলে এই যে 1 বছরের বেশি সময় ধরে যে প্রক্রিয়াটা চললো ঐক্যমত্য গঠনের, সংস্কারের, সেটা কি পুরোটাই জলে যাবে? এখন একটা ডেভেলপমেন্ট হয়েছে সর্বশেষ, এই ডেভেলপমেন্টটা খুব সিগনিফিক্যান্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও সিগনিফিক্যান্ট হবে, আমার ধারণা সাংবিধানিক ইতিহাসেও সিগনিফিক্যান্ট হবে। মোটামুটি আমরা এই জায়গায় এসে একমত হয়েছি সকলেই যে একটা আদেশ জারি হবে, এই আদেশের মাধ্যমে একটা গণভোটের আয়োজন হবে। এই গণভোটের দুটো সেট থাকবে, একটা সেট থাকবে যেগুলো এগ্রি হয়েছে এগুলো, আর একটা সেট থাকবে যেগুলো ডিসেন্টিং আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো গণভোটে যাবে। গণভোটে যদি হা হয়ে আসে, তাহলে আগামী সংসদের দুটো পাওয়ার থাকবে, একটা পাওয়ার থাকবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর একটা পাওয়ার থাকবে এজ এ জেনারেল সংসদ হিসেবে কার্যকর করার। এবং সেখানে কনসেপ্টটা এমনই হয়েছে যে প্রথম যে অধিবেশন বসবে ওই সংসদের, যে ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়ে, এর মধ্যে বেশ কিছু বেসিক স্ট্রাকচারের প্রশ্ন আছে, যে বেসিক স্ট্রাকচারগুলো নর্মাল সংসদে 2/3 মেজরিটিতে অ্যামেন্ড করলে পরবর্তীতে সাংবিধানিক মামলাগুলো দেখা গিয়েছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের ভায়োলেশনের কারণে এগুলোকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। এই জন্যই ওই সংসদের গণভোটের মাধ্যমে ওই সংসদের একটা এক্সট্রা পাওয়ার হবে, সেটি হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার। ওটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে না, কিন্তু কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে অনলি ইন রেসপেক্ট অফ অ্যাকসেপ্টিং দি জুলাই চার্টার, এবং এটি অ্যাকসেপ্ট করে ওই পার্টটুকুর দায়িত্ব শেষ হয়ে যাবে। সেখানে নতুন করে আলোচনার কোনো সুযোগ, আলোচনার কিছু নাই, এবং যেগুলো এখানে হবে সেটা এখন অ্যাকসেপ্ট হয়ে যাবে। কেন এটা হচ্ছে? কারণ গণভোটের মাধ্যমে সংসদকে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দেওয়া হচ্ছে, এই পাওয়ার বলে সংবিধানের যে অংশটুকু তারা গ্রহণ করবেন, সেটার জন্য পুনরায় আর কোনো গণভোটের প্রয়োজন হবে না। কারণ এই সংসদের ওই কাজের জন্য
ওই পাওয়ারটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আকারে স্পেশালি দেওয়া হচ্ছে, আর বাকিটা হলো এজ এ জেনারেল পার্লামেন্ট হিসেবে। দ্বিতীয় অংশটার কি হবে যেখানে নোট অফ ডিসেন্ট থাকছে? নোট অফ ডিসেন্ট যদি গণভোটে পাশ হয়ে আসে তাহলে সেগুলো অ্যাকসেপ্টেড হবে। গণভোটে যদি ফেল হয়ে আসে তাহলে তো আপনি যেটা বলছেন তা এই এক্সারসাইজ কি ব্যর্থ হবে? তাহলে ব্যর্থ হবে যেখানে নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু প্রথম অংশটা যদি ব্যর্থ হয়, প্রথম অংশ গণভোটে অ্যাকসেপ্ট না হলে তো আপনি কিছু করতে পারবেন না। গণভোটে যদি ধরেন আমরা যেগুলো এগ্রি করেছি এগুলো যদি গণভোটে না হয়ে যায় তা কনসিকুয়েন্স কি দাঁড়াবে? তাহলে তো এই পাওয়ারটা গণভোটে না হয়ে গেলে জনগণের এই পাওয়ারটা পার্লামেন্টকে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার যে বিধানটা আমরা এখানে চালু করা হচ্ছে সে অংশটুকু তো আর ওই পার্লামেন্ট পর্যন্ত যাবে না। সেক্ষেত্রে পরবর্তী সংসদের কি শুধুই এখন পর্যন্ত মৌল কাঠামো পরিবর্তন না করে যে সংশোধনের ক্ষমতা সেটুকুই সেটা থাকবে? তো ইনটেক্ট থাকবে যেহেতু একটা জাতীয় নির্বাচন। তাহলে তো যে ধরনের বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটার পথটা একরকম রুদ্ধ হয়ে যাচ্ছে না? না, সেই সম্ভাবনাটা খুব সাধারণত গণভোটে সকলে একমত হয়ে যেগুলো পাঠানো হচ্ছে এগুলো তো না হওয়ার কোনো কারণ নাই। গণভোটে ভোট দিবে কারা? আমরাই তো গণভোটের কথা বলবো। সকল রাজনৈতিক দল তো একমত, সকলে এখানে স্বাক্ষর করা হচ্ছে। একটা সাইনিং সিরিমনির ডেট ঠিক হচ্ছে যেদিন এই জুলাই চার্টারটা সকলেই স্বাক্ষর করবেন। প্রতি রাজনৈতিক দলের 2 জন করে নাম চাওয়া হয়েছে। 26টা দল ইতিমধ্যে তা নাম দিয়েছেন, বাকি হয়তো 5টা দল এখনো বাকি আছেন। তারা নাম দিবেন, দিলে একটা সাইনিং সিরিমনি করবেন। কোন দিন সেটা করবেন এটা আজকে এখনো বলেননি। আর আজকে আরও 2 দিন সময় নিয়েছেন তারা। এই 2 দিন এটাকে ফর্মালাইজ করে রাজনৈতিক দলকেও জানাবেন। ওদিকে প্রধান উপদেষ্টার কাছে তারা আগামী 7 দিনের মধ্যে একটা আনুষ্ঠানিক রিপোর্ট জমা দিবেন। ওই রিপোর্টে বাস্তবায়ন প্রক্রিয়া সহ সবকিছু সুনির্দিষ্টভাবে বলা হবে। আজকে তারা এক্সপার্টদের সঙ্গে বসেছিলেন, আমাদের সঙ্গে বসার আগে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার আগে এক্সপার্টদের সঙ্গে বসেছিলেন। মোটামুটি ক্রনোলজিটা এটা, আমরাও একমত হয়েছি। একটা আদেশ, গণভোটের 2 সেট, একটা হলো এগ্রিড আর একটা হলো যেগুলো এগ্রিড না, নোট অফ ডিসেন্ট। সেটা রেজাল্ট আসবে। পার্লামেন্টের 2টো পার্ট হবে, একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর একটা নর্মাল পার্লামেন্ট। কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে গণভোটে হওয়া জিনিসগুলো অ্যাকসেপ্ট করে দিবে, এটাই সংবিধানের রূপান্তরিত হবে। ধন্যবাদ। জনাব হাসনাত কাইম, আপনার কাছে আসি। যদিও এটা ধরে নেওয়ার অনেক কারণ আছে যে এই গণভোটে যেখানে সবাই একমত হচ্ছেন সেটার ব্যাপারে হ্যাঁ উত্তর আসবে, কিন্তু যদি না হয় তাহলে কি আসলে এই যে বড় ধরনের সংস্কার সেটার ব্যাপারে মানুষ এক ধরনের অনীহা প্রকাশ করবেন সেটা ধরে নিতে হবে এবং সেটার পথকে একরকমভাবে রুদ্ধ হবে, নাকি সেই আশঙ্কাটা আসলে থাকছে না? আপনার কি মনে হয়? না, এরকম ঘটনা ধরেন আমাদের দুনিয়াতে তো আছেই। মানে ধরেন আপনার আমরা যেটা কতদিন আগেও দেখলাম যে ধরেন এমনিতে সবাই মিলে আন্দোলন করে এরকম একটা আয়োজন করা হলো, তারপরে তারা ফিল করেছে। এটা হতে পারে, কিন্তু এটা খুব একাডেমিক একটা ডিসকাশন। বাংলাদেশের বাস্তবতা যদি ধরি তাহলে আমরা এই ধরনের একটা পরিবর্তন করার জন্য এখানকার মানুষ 71-এর পরে এই প্রথম সর্বোচ্চ সংখ্যক মানুষ সবচেয়ে কম সময়ের মধ্যে জীবন দিচ্ছে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা জীবিত। যারা আহত তারা এখনো পর্যন্ত আমাদের সামনে। যারা শহীদ হয়েছেন আগের মতো নয়, 71 সালের মতো নয় যে তাদের ছবি নেয় আমাদের কাছে। কি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে আসলে হত্যা করা হয়েছে, কি বিভৎসভাবে আসলে তাদের সাথে আচরণ করা হয়েছে, কিভাবে আসলে লাশ পোড়ানো হয়েছে, এই ঘটনাগুলি তো এখনো পর্যন্ত আমরা ধারণ করি। এবং আমার মতো মানুষ, আমার মতো বয়স্ক মানুষ ধরেন গুলিবিদ্ধ হয়েছে, এই স্মৃতিগুলি তো আমাদের সামনে একদম ধরেন এর মতো আছে। সো এই মানুষেরাই তো আমরা যাব আসলে ভোটের জন্য যাব একদিকে, আরেকদিকে আমরা শিশিরের সাথে তোমার প্রতিদ্বন্দ্বিতা হবে। তো শিশির বলবে যে একটা ভোট ইয়েতে দিয়েন, দাড়ি পাল্লাই দিয়েন, আর একটা হ্যাঁ বুঝলেন। আমরা বলবো হয়তো আমার মার্কায় যে একটা ঢেকি মার্কায় দিয়েন, আরেকটা কিন্তু হ্যাবুট দিয়েন। সো আমরা যখন সবাই বলবো, এবং এই একটা জিনিসই আমরা সবাই কমন বলবো, এটা হচ্ছে হ্যাবুট দিয়েন। আমাদের নিজেদের মধ্যে আমরা পরাজিত হইতে পারি, একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত করব, একজন জিতে আসবে, এরকম হবে। তো আমাদের কমন যে ইন্টেনশন, এই কমন ইন্টেনশন আসলে পরাজিত হবে এটা আমার মনে হয় না। এটা খুবই কষ্ট কল্পনা হবে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমি বিশ্বাস করি না যে এটা ঘটবে। কিন্তু এখন পর্যন্ত কি মোটামুটি একমত হওয়া গেছে? আজকে তো আপনারা আসলেন সেখান থেকে, গণভোট বলুন বা আরো বেশ কিছু বিষয় তো বেশ বিস্তর ফারাক ছিল বিএনপি এবং জামাতের মধ্যে বা অন্যদের সাথেও খানিকটা, সেখানে কি দূরত্বগুলো কমে আসছে এখন? আপনার কি খুব বিস্তর ফারাক আসলে নাই। যেগুলি ফারাক এগুলি হচ্ছে খুব টেকনিক্যাল, আকাঙ্ক্ষার জায়গায় কোনো ফারাক আসলে ছিল না। আমরা এটা এই 3য় দফায় আলোচনায় যখন বসছি তখন কিন্তু এটা আমরা বের করতে পারছি যে আমাদের ফারাকের জায়গাটা হচ্ছে আসলে টেকনিক্যাল, আকাঙ্ক্ষার জায়গায় না। আমরা প্রত্যেকে চাইছি যে আসলে জুলাই সনদ বাস্তবায়ন হোক, আমরা প্রত্যেকে চাইছি এটা টেকসই হোক, আমরা প্রত্যেকে চাইছি যে এটা সবাই মিলে আসলে একটা জায়গায় এসে হোক, কম ঝুঁকিপূর্ণ হোক, বিরোধ না থাকুক, সবাই মিলে এটা যাতে। তো এই পদ্ধতিটা বের করার ক্ষেত্রে হয়তো শিশিরের সাথে আমার একটা
ওর ভাবনার সাথে আমার ভাবনার একটা পার্থক্য আছে। আজকে আমি যেটা শেষ পর্যন্ত বলতেছিলাম যে এইখানে আমরা যারা এসছি, যারা বিরোধিতা করতেছি একজন আরেকজনের, এইটা মনে করার কোনো কারণ নাই যে আমরা দেশের ভালো না চেয়ে, আমরা মঙ্গল কামনা না করে অন্যভাবে তর্ক করতেছি। প্রথমে ধরে নিতে হবে যে আমরা এটা আসলে সবাই এই দেশে একটা নতুন করে যে রাজনীতি শুরু করার আকাঙ্ক্ষা, সেইটাকে আসলে আরও বেশি টেকসই, আরও কম, আসলে আরও পাওয়ারফুল করার আকাঙ্ক্ষা থেকে কিন্তু আমরা পার্থক্যগুলি হচ্ছে। সো আপনি যেটাকে বলছেন যে একটা ব্যাপক পার্থক্য ছিল, এটা আমার কাছে মনে হয় নাই। আমি যে জন্য বরাবরই বলছি যে আমি আশাবাদী। আজকেও ধরেন জামাত ইসলামের সাথে আমাদের একটা ব্যতিক্রমী বৈঠক ছিল। তো আমাকে প্রথমেই বলতেছিল আসলে আজাদ সাহেব যে সবচেয়ে বেশি কষ্ট পাবে বাংলাদেশে যদি সংস্কার না হয়, তাহলে হাসনাত কায়েম ভাই। আমি বলতেছিলাম যে কষ্টটা আমি পাবো না, কারণ এটা হবে। আমি খুব আশাবাদী যে এটা হবে, এটা না হওয়ার আসলে খুব জায়গা নাই। সো এরকমই আমি ফর্মাল লাইনের ভেতরের যে এসেনশিয়াল লাইন, আমরা এসেন্সের জায়গা থেকে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত বড় কোনো পার্থক্য ছিল না। এবং এখনো পর্যন্ত যে পার্থক্যটা ধরেন আজকেও যদি রয়ে গেল, এটা একটা ডেটের পার্থক্য। এখন পর্যন্ত খুব যদি ধরেন পার্থক্য বের করতে পারেন, তাহলে যে 5টা পয়েন্টের কথা শিশির বললো, এর মধ্যে এখনো পর্যন্ত এটা খুব সামান্য পার্থক্য যে কবে হবে। আমার কাছে মনে হয় না যে এটা আমরা সাইনিং সেরিমনির আগেই আমরা এটা সাইড লাইনে ঠিক করতে পারবো। ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে আলোচনা। তবে আমি জাস্ট একটু যদি একটা বিরতির না, আসলে আমি সময় জাস্ট হয়ে গেছে। শিশির মন্দিরকে জিজ্ঞেস করছি যে যেহেতু ঐক্যমত্য কমিশন মাত্র এলেন, তার নিউজটা এখনো পর্যন্ত আমরা পাইনি। তা আপনি যে বললেন একটা আদেশ, সেটা কি অর্ডিন্যান্স জারি হবে না আদেশ জারি হবে? মানে আপনি ইংরেজি শব্দটা মানুষ কনফিউজ হয়ে যায়। কারণ জামাতের পক্ষ থেকে ইতিপূর্বে বলা হয়েছিল একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, সরকারের পক্ষ থেকে তাদের এক্সপার্ট টিম বলেছে একটা কনস্টিটিউশনাল অর্ডার, যার বাংলা অর্থ হচ্ছে আদেশ। আর আমাদের বিদ্যমান সংবিধানে আর্টিকেল 93-তে রাষ্ট্রপতির সংসদের অবর্তমানে একমাত্র ক্ষমতা আছে অধ্যাদেশ জারি। সুতরাং এটা কি অধ্যাদেশ হবে নাকি আদেশ হবে, এটা আপনি বলবেন। আর দ্বিতীয়ত আপনার একটা প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ উত্তর আমি মনে করি যে যদি কোনো কারণে একটা বিরতির পরে ফিরে এসে ঠিক আছে, দেখবে please। শুনি। আমি এই দুটো প্রশ্নের ব্যাপারে আমি শিশির মনির কাছে জানতে চাইবো, তারপর আমি আমার আলোচনায় এগিয়ে নেব। দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। সবশেষ যে অগ্রগতিটা শোনা গেল একটু আগেই আমাদের অতিথিদের কাছ থেকে, যে তারিখ নিয়ে নির্বাচনের দিনে কি গণভোট হবে নাকি এর আগে গণভোটটা হওয়া উচিত, সে ব্যাপারে আপনার মতামত কি? না, আপনি যেটা বললেন যদি কোনো কারণে গণভোটে যদি মানুষের হাসূচক না হয়ে যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কি হবে? এটা হবে কি, ধরেন আমাদের যেটা বৃহত্তর ঐক্য, বিশেষ করে জুলাই গণ আন্দোলনের সব মানুষের যে স্পিরিট, সেই স্পিরিটটার একটা অবদমন মনে করা যেতে পারে। তবে সংবিধান সংশোধনের সঙ্গে কিন্তু আমি মনে করি যে সংবিধান কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তনশীল। সুতরাং যদি গণভোটের ফলাফলের বাইরেও পরবর্তী সরকার যদি মনে করে যে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সমস্ত স্পিরিটগুলোকে আমরা সংযোজন করব সংবিধানে, তাহলে কিন্তু সেটা করা সম্ভব হবে। শুধুমাত্র হাইপোথেটিক্যালি আমি মনে করি বাংলাদেশের জনগণ সবাই এর পক্ষেই থাকবে, কারণ জুলাই গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে নতুন অভ্যুদয়, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আরেকটা কথা যেটা হাসনাত কায়েম ভাই বলছিলেন এবং শিশির মনিরও বলেছিলেন যে এটা ওনাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, যেটা আমি শিশির মনিরকে জিজ্ঞেস করেছিলাম, যেটা উনি মাত্র ওখান থেকে আসলেন, যে এটা কি আদেশ বলতে এটা কি অর্ডার বোঝাচ্ছেন নাকি আমাদের সংবিধানের অধ্যাদেশ হবে সেরকম? যেহেতু আমি ঐক্যমত্য কমিশনের ফলাফলটা এখনো পর্যন্ত জানতে পারি নাই, ওটা জানতে পারলে আমাদের আলোচনাটা সহজ হতো যে আসলে লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে কিসের মাধ্যমে এই বাস্তবায়নটা কিংবা গণভোটের দিকে যাবে, লিগাল ইনস্ট্রুমেন্টটা যদি একটু বলতেন, এমন যদি কোনো আলোচনা হয়ে থাকে, কিংবা যদি আমরা optional শুনে থাকে, নিতে সেটাও পারি। বলতে পারেন। জনাব শিশির মনির যদি জি, পরিষ্কার এটা করতেন। এখানে যে আইডিয়াটার কথা বলছে, এখানে বলছে যে একবার আসছিল যে একটা অর্ডিন্যান্স দেওয়া হবে, দেওয়া এই কন্ট্রোলটা তৈরি করা হবে। তখন এক্সপার্টরা এখানে অপিনিয়ন দিয়েছেন যে অর্ডিন্যান্স দিয়ে এত বড় ম্যাসিভ জিনিস করা যাবে না, কারণ জুলাই চার্টারের মধ্যে বড় একটা অংশ আছে সাংবিধানিক পরিবর্তন। এই অর্ডিন্যান্সটা এইখানে দেওয়ার ক্ষেত্রে আমরাও বিরোধিতা করেছি, এক্সপার্টরাও বিরোধিতা করেছি। আপনাদের বিরোধিতার কারণ কি ছিল? আমরা বলেছি যে এই অর্ডিন্যান্সটা শুধুমাত্র গণভোট অনুষ্ঠানের অর্ডিন্যান্স না। যদি এমন হতো যে একটা গণভোট দেওয়া হবে এই জন্য একটা অর্ডিন্যান্স, তাহলে 93 কভার করে। কিন্তু এই অর্ডিন্যান্সে বলা হচ্ছে ইনকর্পোরেটেড হবে, জুলাই সনদটা শিডিউল আকারে যাবে এবং সেখানে বলা থাকবে যে নতুন একটা যে পার্লামেন্টটা হবে, পার্লামেন্টের দুইটা ক্যারেক্টার হবে। একটা ক্যারেক্টার হবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর একটা ক্যারেক্টার হবে নর্মাল ইয়েতে। এখন এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তো অর্ডিন্যান্স মেকিং করে দেওয়া যায় না, 93 লিমিটেশন। এবং 93-তে এমন কিছু করা যাবে না যেটা নাকি সংবিধান চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং অর্ডিন্যান্সের তো এই লিমিটেশনটা আছে। তখন প্রশ্ন আসলো যে তাহলে আমরা প্রথম প্রস্তাব করেছিলাম যে বিশেষ সাংবিধানিক আদেশ। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে গেলে এক্সিস্টিং কনস্টিটিউশনকে সাসপেন্ড করতে হয় কিংবা সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট তৈরি করতে হয়। সুতরাং এখান থেকে আমরা সরে আসছি।
তারপরে এক্সপার্টস আর সকলে মিলে এই জায়গায় আসছে যে একটা রাষ্ট্রপতির আদেশ জারি করতে পারবে, কারণ দুটো কারণ এটা হচ্ছে। অর্ডিন্যান্স হয় যেখানে নট ইন সেশন পার্লামেন্ট অথবা ডিসলভ। এখনকার সিচুয়েশনটা কি? এখনকার সিচুয়েশনটা সেশনে নাই, ডিসলভ হয়ে গেছে ফর ইনডিফিনিট পিরিয়ড। এই ডিজলিউশনটার কিন্তু কোনো পিরিয়ড নেই। পার্লামেন্ট আমরা ডিসলভ করে দিছি, 5 বছর যদি পার্লামেন্টের মেয়াদ থাকতো, মাঝখানে গিয়ে যদি এটাকে ডিসলভ করে দিতাম, তাহলে হয়তো 2 বছর যাওয়ার পরে ডিসলভ হয়ে গেলে তারপর একটা পিরিয়ড থাকে। কিন্তু এখনকার যে ডিজলিউশনটা, এই ডিজলিউশনটা ইন এন এক্সট্রেনিউয়াস এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, যেখানে কোনো মেকানিজমই ওয়ার্কেবল না, এই পর্যায়ে একটা ডিজলিউশন। তখন সেখানে অতীতের কিছু উদাহরণ টেনে নিয়ে আসছেন। ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 সহ বেশ কিছু অর্ডার হয়েছিল, যেটা আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পরে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আদেশ জারি হলো, এরপরে প্রভিশনাল কনস্টিটিউশন হলো। প্রভিশনাল কনস্টিটিউশনটা হয়ে যাওয়ার পরে মূল কনস্টিটিউশনটা যখন ড্রাফট হলো, হয়ে অ্যাপ্রুভ হয়ে গেল ডিসেম্বর মাসে, কিন্তু ইলেকশন হলো 1973-তে, পার্লামেন্ট আসলো 1973-তে, কিন্তু সংবিধান নিয়ে যাওয়া হলো 1972-তে। এই সিচুয়েশনে দেখা গেছে প্রায় 70টার মতো অর্ডার জারি করেছিলেন তখনকার দিনের প্রেসিডেন্ট। অর্ডার জারি করে এই সময় পর্যন্ত কর্ম চালিয়ে গেছেন, যতক্ষণ না ইলেকশন হয়ে পার্লামেন্ট না আসছে। তখন এখানে এসে প্রশ্ন আসলো যে তাহলে এখন যে সিচুয়েশনটার মধ্যে আমরা আছি, এটা কোনটার সঙ্গে তুলনীয়? যদি আমরা 93-এর শেলটা নিয়ে নিই, তাহলে তো উইকার হয়ে যাচ্ছে। আমরা সংবিধানকে সংশোধন করতে চাচ্ছি, চার্টারকে ইনভলভ করতে চাচ্ছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দায়িত্ব দিচ্ছি, কিন্তু অর্ডিন্যান্স নিয়ে তো কনস্টিটিউশন অ্যাসেম্বলির দায়িত্ব দিতে পারবো না, অর্ডিন্যান্স তো এখানে লিমিটেশন। তখন প্রশ্ন হলো যে তাহলে কোনো কিছুই যখন থাকে না, তখন প্রেসিডেন্টের ডেপোজিটরি পাওয়ার থাকে। প্রেসিডেন্ট সাহেব আছেন, তার এই পাওয়ারটা কোনটার সঙ্গে তুলনা করলো? ওই ভ্যাকুয়ামের সঙ্গে, যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল আগের পার্লামেন্ট আসার আগে। সেই জন্য এক্সপার্টরা অ্যাডভাইস করেছেন, আমরাও করেছিলাম, যে এই কাজটা যদি করতে হয়, অবজেক্টিভ থাকতে হয়, তাহলে এখানে অর্ডিন্যান্সের চাইতে অর্ডারটা অ্যাপ্লাই করে যদি দেওয়া হয় প্রেসিডেন্টের ডেপোজিটরি পাওয়ার দিয়ে, তাহলে সেটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট। সেটার ব্যাপারে কি একমত? এই রাস্তাই অবলম্বন করা হচ্ছে। আমাদেরকে ঐক্যমত্য কমিশন শেষে শুনিয়েছেন 5টা পয়েন্ট শুনিয়েছেন, তার মধ্যে একটা পয়েন্ট শুনিয়েছেন যে তারা এইভাবে চিন্তা করছেন, অর্ডার হবে, অর্ডারের মধ্যে ডিটেল বলা থাকবে, এবং নতুন পার্লামেন্টের কাজ কি হবে, প্রথম অধিবেশনে তারা কি করবেন, এগুলো ডিটেইলিং করা থাকবে, এবং সেখানে জুলাই সনদ ইনকর্পোরেটেড থাকবে। গণভোটে পাঠানো হবে 2 সেট, এক সেট এগ্রিড আর এক সেট ডিসএগ্রিড। এর রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তী পার্লামেন্টের ফার্স্ট সেশনে এগুলোকে অ্যাপ্রুভালের প্রশ্ন থাকবে। জনাব কাজল। হ্যাঁ, আমি তো শিশিরমণি যেটা বললেন সেটা তো ঐক্যমত্য কমিশনে যে প্রক্রিয়া, যে অপশনগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেই অপশনগুলো তো বলেছেন। এবং আমি তো এই জামাতের পক্ষ থেকে যখন প্রথম প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার এবং সরকারের পক্ষ থেকে যখন কনস্টিটিউশন অর্ডার করার কথা বলা হয়েছিল, তখন এই লিমিটেশন, এটা যে প্র্যাকটিকেবল হবে না, এই সমস্ত বিষয়ে আমি লিখেছি, আমি বলেছি। এবং আমি যেটা ঐক্যমত হয়েছে, আসলে আলটিমেটলি যাই বলেন না কেন, এই সমস্ত কিছু সবগুলো কিন্তু আলটিমেটলি সংবিধান রেটিফিকেশন লাগবে। সুতরাং এখন যে প্রক্রিয়া, আমার মনে হয় যদি কোনো কারণে খুব চুলচেরা বিশ্লেষণ করে হয়তো আমরা এগুলো, যেমন শিশিরমণি যেমন বললেন, রাষ্ট্রপতির ডিপোজিটরি পাওয়ার, সুতরাং আমি মনে করি একটা সমঝোতার ভিত্তিতে গেলে এক জায়গায় বসলে অনেকগুলো বিষয় এসে যায়। হয়তো তারা যে কোনো একটা করবেন, আলটিমেটলি এটা সংবিধান অন্তর্ভুক্ত করতে গেলে পরবর্তী সংসদের উপরেই দায়িত্ব পড়বে, এবং পরবর্তী সংসদ দিয়ে এগুলো করতে হবে। আমি এই ভোটের দিনটা কি একই দিনে দুটোই হতে পারে না আলাদা? না, আমি নিজে অভিমত করি যে গণভোটের যে অনুষ্ঠানটা দুটো একই দিনে হতে পারে। এর মূল কারণ হচ্ছে কিন্তু দেখেন, একটা ভোটের যে আয়োজন, রাষ্ট্রের যে ক্ষতি, যে খরচ, আর সবচেয়ে বড় কথা এই ধরনের ম্যান পাওয়ার, আর খুব কাছাকাছি দুটো নির্বাচনের জন্য কিন্তু মানুষের, গণভোটের জন্য মানুষের যে আগ্রহ, অতীতের দিনে গণভোটের ফলাফল সম্পর্কে অনেক মানুষের মতামত আছে। আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনের দিন মানুষের ভোটারের প্রকৃত উপস্থিতি থাকবে, এবং যেহেতু সব রাজনৈতিক দল, ধারণা করা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সনদে স্বাক্ষর করবেন, তারা প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সুতরাং তাদের সমর্থক, তাদের ভোটার, তাদেরকেও তারা বলবেন যে আমরা এটাকে সমর্থন করি, সেটা অসুবিধা হবে না। আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের যে একেবারে একই বৈঠকে বসে 2টা ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই, তাও কিন্তু না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু চেয়ারম্যানের জন্য আলাদা ব্যালট থাকে, মেম্বারের জন্য আলাদা ব্যালট থাকে। মেয়র নির্বাচনে থাকতে পারে একজন মেয়র, একটা কাউন্সিলর পদে নির্বাচনে। মহিলার জন্য আলাদা ভোট থাকে, মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য আলাদা ব্যালট থাকে। এমনকি ইউনিয়ন পরিষদও সংরক্ষিত মহিলা আসনের জন্য ব্যালট থাকে। ওখানে যেটা হয়েছে, সেখানে মানুষ মার্কা দেখে দেয়। এখানে হয়তো আমাদের ক্ষেত্রে ভোটারের কাছে মূল জিনিসটা কি, কারণ জুলাই সনদটা যতই আমরা আলোচনা করি না কেন, খুব সাধারণ মানুষের কাছে কিন্তু বোধগম্য সাংবিধানিক বিষয় না। যেমন আমরা যখন আলোচনা করছি, আমরা 3জনই আইনজীবী, আপনি সহ 4জনই আইনজীবী, সুতরাং আমরা কিন্তু যে আইনের বিষয়টা যত বেশি সহজে বুঝছি, যারা আমাদের দর্শক তারা হয়তো সবাই কিন্তু আমাদেরকে ঠিক মতো বুঝতে পারছেন কিনা বলার কথা। তবু আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে, সাধারণ মানুষের করে বলি যে যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, এবং বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সকল শক্তি
রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে যাচ্ছে এবং তার অধীনে এই কমিশনগুলো গঠনের পরে তাদের প্রস্তাবের ভিত্তিতে আমি তো মনে করি যে জামাতের পক্ষ থেকে বিএনপি বড় রাজনৈতিক দল তাদের মধ্যে যে ব্যবধান ছিল সেটা তো অনেকাংশে কমে গেছে। বিএনপি এবং জামাতের সঙ্গে মূল ব্যবধান ছিল যে আসলে এটা কিভাবে আমরা জুলাই সনদের ব্যাপারে সবাই একমত, বিএনপি তো অবশ্যই একমত, কিন্তু এটাকে কোন প্রক্রিয়া করা হবে। আমার ধারণা আজকে যে সিদ্ধান্ত হয়েছে এটাও কিন্তু অলঙ্ঘনের সিদ্ধান্ত না, তারা হয়তো আরও একটা পর্যালোচনা করবেন, করে হয়তো আরও বেটার অপশনের দিকে যেতে পারেন, কিন্তু আলটিমেটলি আমার ধারণা যে এটা তো সাংবিধানিক আইনি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেটা অর্ডার হতে পারে, সেটা অর্ডিন্যান্স, উনি বলছেন অর্ডিন্যান্স করলে অসুবিধা, আসলেই তো অর্ডিন্যান্সের অন্যতম লিমিটেশন হচ্ছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু এমন অর্ডিন্যান্স জারি করতে পারবেন না যে সংবিধানের কোনো বিধানকে সঙ্গে সাংঘর্ষিক হয় কিংবা সংবিধানের কোনো বিধানকে স্থগিত করে। সুতরাং লিমিটেশন কিন্তু অর্ডিন্যান্সের আছে। আবার গণভোট আইন 1991 সালে আমার নিজের একটা প্রস্তাব ছিল, আমি লিখেছি যে গণভোট আইন 1991 সালের একটা সংশোধনের মাধ্যমে এটা করা যেতে পারতো, যেখানে কিন্তু গণভোট যার ভিত্তিতে 19দ্বাদশ সংশোধনী আমাদের যে সংবিধানে আসছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সেটা অনুষ্ঠিত হয়েছে, তো সেটাই হতে পারতো। এখন ওনারা হয়তো নতুন একটা অর্ডারের যেটা মনে করেছেন সেটাও একটা লিগাল একটা ফ্রেমওয়ার্ক, এই লিগাল ফ্রেমওয়ার্কগুলো যদি হয়ে যায় আগামী সংসদ যারা আসবে তারা তো নিশ্চয়ই সেগুলো সমাধান করবেন। এবং জনগণের যে প্রত্যাশা যে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন, জুলাই এই 2000 ছাত্র তরুণীর জীবনের বিনিময়ে যে আমাদের যে 2024 সালের 36শে জুলাই 5ই আগস্ট যে স্পিরিটটা ধারণ করেছি, এবং হাসনাত কায়ুম সাহেবের মতো একজন সিনিয়র লয়ার সুপ্রিম কোর্টে নিজে আহত, আমরা একসঙ্গে আন্দোলন করেছি। এবং আজকে যে সমস্ত ছাত্র, আপনার ইস্যু থেকে বলে রাখি, আমরা তিনজনই এই যারা আন্দোলন করেছেন তখনকার ডাকসুর প্রতিনিধি, ছাত্র অধিকার পরিষদ, তাদের অসংখ্য মামলায় আমি হাসনাত কায়ুম আমরা একসঙ্গে করেছি। এবং আজকে এই প্রসঙ্গে অনেক মানুষ হয়তো মনে যাবে একজন ব্যক্তির নাম আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, তিনি হচ্ছে ডক্টর জাফরুল্লাহ। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই ছাত্রদের আন্দোলনের সময়, কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময়, নিরাপদ সড়কের আন্দোলনের সময় গ্রেপ্তারকৃত ডাকসু যে সমস্ত নেতৃবৃন্দ তাদের মুক্তির জন্য উনি এমনকি প্রধান বিচারপতি বরাবর চিঠি লিখেছিলেন এই ছাত্রদের যাওয়ার চেষ্টা করতে হয়েছে। আমি যখন সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি, উনি ওখানে গেছেন, ডাকসু বিপি নুরুল হক নূর সহ তারা সবাই গেছেন, এবং হাসনাত কায়ুম এবং আমরা একটা মামলা দিয়ে আমাদের গলদঘর্ম হয়েছে। এবং সে সময় কিন্তু তখনও ফ্যাসিবাদ আমলে যারা, আমি বলছি যে আমাদের কষ্টের কথাটা একটা হচ্ছে আমরা সম্মুখভাগে থেকে আইনজীবীরা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আমরা মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনি সহ আমরা সবাই একসঙ্গে ছিলাম, যেদিন থেকে মোড়া যায় 31শে জুলাই যে আমরা মার্চ ফর জাস্টিস যে প্রোগ্রাম সুপ্রিম কোর্টে করলাম। আজকে অনেকে মনে থেকে থাকেন মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম যদি ওই দিন আমরা সফল করতে না পারতাম তাহলে 5ই আগস্ট নাও আসতো। এবং এই দেশের আইনজীবীরা, সাধারণ আইনজীবীরা তারা সেদিন বলতে পারছে। সুতরাং আমাদের যে স্পিরিট, আমরা ব্যক্তি হিসেবে রাজনৈতিক দল বিশ্বাসের বাইরে গিয়েও আমরা কিন্তু এই জুলাইকে ধারণ করি, কারণ আমাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, এবং দীর্ঘ সংগ্রামের মধ্যে তাদের জন্য কন্ট্রিবিউশন আছে। মামলা, মোকদ্দমা, হামলা, আইনজীবীদের অবস্থান থেকে আপনি নিজে আপনার এক বক্তব্য, আপনার সেদিন গুলি চালানোর ছাত্রদের, নিরীহ ছাত্রদের উপরে গুলি চালানোর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দায়েরকৃত রিট পিটিশন, সেই রিট পিটিশনের অর্ডার এবং তৎকালীন শাসক শ্রেণীর মানুষের উল্লাস মানুষ ভালো চোখে দেখেনি। সুতরাং এটাও কিন্তু আমাদেরকে বিবেচনা রাখতে হবে। এবং আমি দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, ধানমন্ডিতে একটি ঘটনা আপনি প্রথম সম্ভবত আমাকে জানিয়েছিলেন যে যেখানে প্রচণ্ড গুলি হচ্ছে, সেটা আমি হওয়ার পরে সেটা আমি সবাইকে জানি। সুতরাং আমাদের যার অবস্থান থেকে আমি তো বললাম যে 15ই জুলাই 2024 থেকে 5ই আগস্টের পর্যন্ত একটা দিনের জন্য আমি আমার নিজের বাড়ি থাকি নাই। আমাকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল, আমার বাড়িতে একাধিকবার রেড দেওয়া হয়েছে। সুতরাং এই জুলাই সৃষ্টি এবং জুলাই সনদকে, জুলাই স্পিরিটটাকে ধারণ করার আমরা কিন্তু যার অবস্থান থেকে চেষ্টা করি। আমাদের চৈতন্যবোধ থেকে আমরা মনে করি আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক, যারাই সংসদে যাক কিংবা না যাক, প্রত্যেকে ঐক্যমত হবেন যে আমাদের এই স্পিরিটটাকে ধারণ করে এর সাংবিধানিক ভিত্তি দিতে হবে। ধন্যবাদ। জনাব কাইয়ুম, আপনার কাছে আসতে চাই। আজকে একজন আদিবাসী প্রতিনিধির কথা শুনছিলাম, তিনি প্রশ্ন করছিলেন যে এই যে ঐক্যমত্য হচ্ছে সেখানে তাদের কথা শোনা হলো কোথায়, কিংবা ঐক্যমত্য কমিশনের সদস্য যারা তাদের মধ্যে একজনও নারী নেই সে নিয়েও বারবারই প্রশ্ন উঠেছে। প্রশ্ন হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলো, সেটা কি আসলে বৃহত্তর জনগণের ঐক্যমত্য, নাকি এই প্রক্রিয়ায় তাদেরকেও শোনার প্রয়োজন ছিল? নিশ্চয়ই প্রয়োজন ছিল। আমাদের এটা যে সর্বাঙ্গীন সঠিক হয়েছে বা সবচেয়ে সুষ্ঠুভাবে করা গেছে এটা দাবি করার কোনো কারণ নেই, কিন্তু এইখানে যে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা ছিল এইটাও আবার ধরে নিতে হবে যে এরা একটা বড় অংশ জনগণের প্রতিনিধিত্ব করে। নিশ্চয়ই আমরা যদি আসলে অবাঙালি জাতিগোষ্ঠী আজকে যেরকম, আজকেও শেষ দিনে বৈষম্য আর এই জাতপাত বিলোপ জোটের পক্ষ থেকে তারা ওই কমিশনের প্রধানের কাছে তাদের একটা স্মারকলিপি দিতে গেছিলেন, কিংবা এরকম অনেক লেখালেখি হয়েছে, এখানে মামলা করার চেষ্টা করা হয়েছিল, যে মামলা সময় শুনানির জন্য আমিও নিজে উপস্থিত হয়েছিলাম, যে কেন ঐকমত্য কমিশনে নারীদেরকে কিংবা আসলে এই সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা যাদের বলি তাদের প্রতিনিধিদের কেন অন্তর্ভুক্ত করা হবে না, থাকলে ভালো হতো। এইটা আসলেই ধরেন আমাদের যদি বলেন যে
এই পুরো আন্দোলনের মধ্যে আমাদের কি কি আসলে ঘাটতি রয়ে গেল, এই ঘাটতিগুলির কথা আসলে আমাদেরকে এগুলি পূরণ করার জন্য বাকি সময় আসলে অন্তত চেষ্টা করতে হবে। আমরা পারি নাই। আমি যেরকম ধরেন সেখানে আসলে কি করার আমি আছে? যেমন ধরেন একটা মামলায় আমি নির্বাচন কমিশনের একটা আইনের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। নির্বাচন কমিশনের এখন পর্যন্ত নিবন্ধনের জন্য যে আইন আছে সে আইনে 100 উপজেলায় ধরেন আপনার কমিটি থাকতে হয়। আমার মামলার একটা জায়গা ছিল এরকম যে আপনি পাহাড়ি জনগোষ্ঠী যারা, তাদের আসলে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে বসবাস করে 3টা জেলার মধ্যে, এবং তাদের সর্বোচ্চ ধরেন 24টা বা 27টা এরকম উপজেলার মধ্যে তাদের বসবাস। এখন এই জনগোষ্ঠীর জন্য আইদার আপনাকে আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত নিতে হবে, অথবা আপনার এককটাকে এরকম জায়গায় নামায় আনতে হবে যে যারা অন্তত তারা যাতে একটা ন্যাশনাল পলিটিক্সে অংশ নেওয়ার জন্য একটা পার্টি করতে পারে। এখন আপনার এই সময় যখন আমরা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছি, ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছি, পলিটিক্সে তখন পর্যন্ত আমরা কিন্তু পলিটিক্যাল ল যেটা করতেছি সেইখানে তাদেরকে এক্সক্লুড করে দিচ্ছি, এবং তাকে ইনকর্পোরেট করার জন্য, তাকে পার্টিসিপেট করার জন্য তার কোনো স্পেস আমি তাকে পার্টি বানানোর অধিকার দিচ্ছি না। তো সেইটা ধরেন ওই মামলা পরে টেকনিক্যাল কারণে আমাদের নট প্রেস করতে হলো। কিন্তু কথা হচ্ছে যে এইগুলি হচ্ছে প্রশ্ন, যে আসলে আমি যেটা বললাম, আপনি যেটা বললেন যে কীভাবে হইতে পারে, আপনার এগুলি হইতে পারে। এখনও পর্যন্ত নির্বাচনের যে সমস্ত আইন, এগুলিকে সংশোধন করার জন্য রিকমেন্ডেশন যেগুলি আছে এগুলি বাস্তবায়ন হয় নাই, এগুলি বাস্তবায়ন হইতে পারে এখানে বা অন্যান্য। আমি এইটুকু শেষ করি, আপনি যখন এরকম একটা জাতীয় কমিশনের কথা বলেন কিংবা একটা জাতীয় কাজের কথা বলেন, তখন একদম আমরা যেরকম এবার বলছিলাম যে আপার হাউসে আপনার 5টা কিংবা 10টা সিট আপনি রিজার্ভ রাখেন, হচ্ছে ওই সমস্ত 100 যদি আপনি করতে পারেন আর 10টা সিট ওনাদের জন্য রাখেন। একইভাবে কমিশন আমরা যখন করব, এবার শিক্ষা নেওয়া উচিত যে এই কমিশনগুলিতে অবশ্যই তাদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করাটা একটা অব্লিগেশন হিসেবে, লিগ্যাল অব্লিগেশন ওইখানে আমরা রাখতে পারি। সেগুলি যদি রাখি তাহলে এই ভুলগুলি আসলে আমাদের করার স্কোপটা কমে যাবে। একটা আলাপ তো উচ্চকক্ষ নিয়ে ছিল, সেখানে আসলে কারা কিভাবে যাবেন, সেখানে মূল আলোচনাটা থেকে গেল আসলে কিভাবে সংখ্যাটা নির্ধারিত হবে। কিন্তু এর বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে তো উচ্চকক্ষে আসলে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। সেটা কি কোনোভাবে আলোচনা এসেছে আসলে উচ্চকক্ষের যারা সদস্য হবেন তারা কিভাবে নির্বাচিত হতে চলেছেন? এখন পর্যন্ত 2টা ডিবেট তো রয়ে গেছে। একটা হচ্ছে উচ্চকক্ষে পিয়ার নিয়ে হচ্ছে সবচেয়ে বড়। আজকেও শেষ যে আলাপ আমি করতেছিলাম, এটা বিএনপিকে আসলে রিকোয়েস্ট করতেছিলাম যে আপনারা ওই জায়গাটায় আসেন, যে উচ্চকক্ষে আপনার পিয়ারটাকে আসলে মেনে নেন, তাতে অনেকগুলো রাজনৈতিক দল আসলে আপনাদের সাথে আরও কাছাকাছি আসার সুযোগটা তৈরি হবে। ওনাদের আমি মনে করি না যে এটা শেষ হয়ে গেছে স্কোপ। আমরা মনে করি আসলে মূল আলাপের বাইরেও আমাদের আসলে সাইডে অনেক আলাপ মিটিং হয়, সেগুলি এখনো পর্যন্ত আমি মনে করি বিএনপি এটা হয়তো বিবেচনায় নিবে। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে এইটা হচ্ছে পিয়ারের প্রশ্ন। পিয়ারের প্রশ্ন হলে আপনি ওই অন্যান্য যে সমস্ত জাতিগোষ্ঠী এদের জন্য আসলে 5টা সিটের কথা রিজার্ভ রাখার, আমাদের জায়গা থেকে আমরা 10টা সিটের প্রস্তাব করেছিলাম। এইগুলি প্রস্তাব আকারে আছে, এগুলি কিন্তু ওইভাবে আলোচনার আলোচনার মধ্যে আসে নাই। কিন্তু আমি মনে করি যেহেতু এটা এখনো পর্যন্ত গঠনের আলাপটা নিশ্চিতভাবে শেষ হয় নাই, অতএব সেই স্কোপগুলো এখনো রয়ে গেছে যে আমরা কিভাবে আসলে আলাপটা করব। জনাব কাজল, আপনার কাছে ফিরে আসতে চাই যে উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে বিএনপি ছাড়া মোটামুটি বাকি সবাই তো একই সুরে কথা বলছেন। বিএনপির এই ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্তে শুধুমাত্র আগের যে ব্যবস্থা সেখানে থাকার কারণটা কি? না, আপনি একটা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে কিন্তু উচ্চকক্ষের যে ধারণা এবারই কিন্তু প্রস্তাব আকারে এসেছে। বাংলাদেশের সংবিধানের, বাংলাদেশের মানুষের তো আসলে কোনোদিন বাংলাদেশ, বিএনপি তো 31 দফাতে উচ্চকক্ষের কথা আমি বলছি যে এই যে বিএনপি কিন্তু সবচেয়ে খেয়াল করে দেখবেন, বিএনপি কিন্তু যে সমস্তগুলোতে একমত হয়েছেন, অনেকগুলো বিষয়ে কিন্তু বিএনপি বলেছে যে ফার্দার স্টাডি প্রয়োজন। আপনি যদি আজকে থেকে যদি সব কিছুর পথ বন্ধ করে দেন কিংবা সব কিছু যদি এখনই যদি এগ্রিমেন্টের পর্যায়ে নিয়ে যান, সেটা নাও হতে পারে। কারণ একটা নতুন এক্সপেরিমেন্ট, সেটা কিভাবে কাজ করবে কিভাবে কাজ করবে না, সেগুলো তো আলটিমেটলি এই যে আপনি উচ্চকক্ষের যে ধারণার কথা আমরা যেটা বললাম, এই উচ্চকক্ষ গঠন করতে গেলেও তো পরবর্তী সংবিধানে গিয়ে সংশোধন করে তারপরে সেটা করতে হবে। তখন তো এই আলোচনাগুলো করা যাবে, তখন তো এই ডিবেটটা আলোচনা আসতে পারে যে উচ্চকক্ষের সদস্য যারা হবেন তারা কিভাবে হবেন, কোন প্রক্রিয়ার মধ্যে হবেন। আমার মনে হয় বিএনপি কোনো আলোচনার কোনো প্রস্তাব, অন্য শরিক অংশীজনের কোনো প্রস্তাবকেই কিন্তু স্ট্রেটওয়ে হাঁ কিংবা না ব্র্যাকেট বন্দি করেননি। বরং যেগুলোতে বলেছেন যে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, পরবর্তী সংসদ কর্তৃক আলোচিত হবে, আরও আমাদের স্টাডি করার প্রয়োজন আছে, এমন একটা বিষয়। এবং আমি মনে করি যে এখনই আমাদের যেটা মূল যে বিষয়বস্তু, সেগুলো ধরেন উচ্চকক্ষের ব্যাপারে বিএনপির 31 দফার মধ্যে ছিল এবং সবাই সেটা এগ্রি করেছে।
শুধুমাত্র এই সিলেকশনটা কি প্রসেসে হবে, সেই সিলেকশন প্রসেসের পরে ভিত্তি করে আমার মনে হয় যে এই মুহূর্তে বিএনপি যে অবস্থান নিয়েছে, একটা সময় আরও ফার্দার স্টাডি, আরও ডেভেলপমেন্টের পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে তো এই পরিবর্তন হতে পারে। আমার মনে হয় যে আলোচনা, এক্সপেরিমেন্ট, সুবিধা অসুবিধা বিচার বিবেচনা করার সুযোগ এখনো সামনে আছে। জি, জনাব শিশির মনির, জামাতের তরফ থেকে এবং আরো দু একটি দলের তরফ থেকে একটা পর্যায়ে নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারে বেশ জোরেশোরে আওয়াজ তোলা হয়েছিল। সেটা কি আপাতত নির্বাচনে আপনাদের প্রস্তাবনা বা ইশতেহারের অংশ হিসেবেই থাকছে? কারণ জুলাই সনদে তো সেই আলোচনা বোধহয় খুব একটা এখন পর্যন্ত নেই। জুলাই সনদে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে একটা উচ্চকক্ষ হবে, 105 জন সদস্য হবে, 100 জন হবে হলো রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে পিআর সিস্টেমে, আর 5 জন থাকবেন হলো মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কাছে, তিনি এটা সিলেক্ট করবেন এই 5 জন। এই 5 জন কি এরকম মাইনরিটি কমিউনিটি থেকে হবে বা নৃগোষ্ঠী থেকে হবে, কোথা থেকে হবে, এই ডিটেইল নাই এখানে, কিন্তু 5 জনকে নমিনেট করার ক্ষমতাটা মহামান্য রাষ্ট্রপতির কাছে। এই প্রস্তাবটা এইভাবে হয়ে আছে। হয়ে থাকলে পরে যখন কমিশনে আলোচনা হলো, তখন সকলেই একমত হয়ে গেল যে এটা পিআর সিস্টেমে হবে। পিআর সিস্টেম লোয়ার হাউসের সিটের পিআর না, ভোটের পার্সেন্টেজের পিআর। এটাতে বিএনপি একটা ডিসেন্টিং দিলেন। এই ডিসেন্টিংটা কিন্তু এখন যাচ্ছে। ঐকমত্য কমিশন যেটা বলছে যে 2 সেটস অফ হবে, গণভোটে যাবে। একটা হলো এগ্রিড সেটস, আর একটা হলো যেগুলোতে নট অফ ডিসেন্ট আছে সেগুলোতে সেট। এখন যদি এই প্রস্তাবটা পাশ হয়ে আসে, ভোটে পাশ হয়ে আসে, যেটাতে ডিসেন্টিং থাকা সত্ত্বেও, তাহলে পরবর্তী পার্লামেন্ট এটাকেও অ্যাকসেপ্ট করবেন এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করে এটাকে কনস্টিটিউশনের ভিতরে ঢোকাবেন। যদি তা ঢোকান, তাহলে ওই পার্লামেন্টের প্রথম অধিবেশনে, আমরা সবসময় বলছিলাম যে প্রথম অধিবেশনের কাজ হবে এই জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করা। যদি সেটা সেখানে হয়, অ্যাসিউমিং যে যদি হয়, তাহলে ওই পার্লামেন্টের এই পরবর্তী সেশনগুলাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে পারে। যদি ফার্স্ট এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, তাহলে গণভোট সাপেক্ষে পরবর্তী সেশনসগুলো হবে দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা এই মুহূর্তে আর তাহলে পরবর্তী প্রশ্ন আপনি থাকছেন নিম্নকক্ষে পিয়ার তো কমিশনের প্রস্তাবনার মধ্যে ছিল না। কমিশনের প্রস্তাবনার মধ্যে না থাকলেও রাজনৈতিক দলগুলো দাবি করেছিল। জামাত যে কর্মসূচি দিল, ইসলামী দল কর্মসূচি দিল, এগুলো তো রাজনৈতিক দলের কর্মসূচি। এখন যেগুলো গণভোটে যাচ্ছে, সে গণভোটে নিম্নকক্ষে পিয়ার যাচ্ছে না। আজকে যে ইন্ডিকেশন বুঝলাম, মানে কমিশনের পক্ষ থেকে যে ইন্ডিকেশন বোঝা গেল, কারণ ওই ডিসেন্টিংগুলোকে, নট অফ ডিসেন্টগুলোকে আলাদা করে যদি দেয়, সেখানে তো শুধু উচ্চকক্ষের ব্যাপার আছে। এখন পরবর্তী প্রশ্ন, কমিশন এটা সিদ্ধান্ত নেওয়ার পরে জামাত বা অন্যান্য ইসলামী দল এই মুভমেন্ট চালিয়ে যাবে, নাকি তাদের মানে আগামীতে ম্যানিফেস্টোতে ইনক্লুড করে পরবর্তী মানুষের কাছে নিয়ে যাবে? পার্লামেন্টে তারা যদি বিজয়ী হতে পারে, তাহলে কি অন্য ধরনের অ্যাপ্রোচ নেবে? এগুলো কিন্তু রাজনৈতিক দলের সেগাসিটির উপর ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা এটা নয়, এটা বলছে। এবং এটা একটা খুব ভালো লক্ষণ। বিশেষ করে আমার মনে হয় যে নির্বাচন, আমার মনে হয় যে জামাতের পক্ষ থেকে যে পিয়ারের জন্য আলোচনার টেবিল থেকে যে আন্দোলনে যাওয়ার যে কথা ছিল পিয়ারে, সেখান থেকে যদি একটা বড় ধরনের ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি হিসেবে ধরা হয়, তাহলে তো আমি মনে করি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ক যে মানুষের মধ্যে পিয়ার আন্দোলনের নির্বাচন নিয়ে যেটা অনিশ্চয়তা, এটা অনেকাংশে কেটে যাবে আমার ধারণা। এবং আমার মনে হয় নির্বাচনের পথ সুগম হবে। এটা আমার মনে হয় যে এটা একটা ভালো লক্ষণ। শেষের দিকে চলে এসেছে জনাব কাইয়ুম, আপনার কাছে যেটা জানার ছিল, নেপালের সাম্প্রতিক সময়ে তাদের যে 10 বছর আগে নতুন সংবিধান, সেখানে এই ধরনের অনেক বড় বড় সংস্কার করিত, তারা এমন একটা পর্যায়ে আসলেন যেখানে একেবারে রাজনীতিকদের প্রচন্ড রকম হেনস্থা হতে হলো রাস্তায়, এবং সেটা সব দলের রাজনীতিবিদ। সেই ক্ষেত্রে এই যে এত সংস্কারের কথা আমরা বললাম, দিনের শেষে মানুষের জীবনের প্রতিফলন হবে, সেটা আসলে কিভাবে নিশ্চিত করা? সেটা নিশ্চিত করে বলা যায় না, কিন্তু আসলে আপনাকে যদি মানুষের পরিবর্তনের কথাটা আপনাকে যদি ভাবতে হয়, তাহলে আপনি কোত্থেকে শুরু করবেন? ইনস্টিটিউশন আগে ঠিক করবেন নাকি আসলে মানুষকে আগে ঠিক করবেন? সেই জায়গা থেকে আমরা মনে করি যে ধরেন বেসিক মানে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে, কনস্টিটিউশনাল এটা আপনি জানেন যে সবচেয়ে বড় আমাদের মানে সুপ্রিম ল হচ্ছে, মনে করি ওইখানে যদি আসলে মানুষকে ইগনোর করার জায়গা থাকে, আপনি প্র্যাকটিসে আর কোথাও এটা এস্টাবলিশ করতে পারবেন না। ওই জায়গাটা যদি আপনি রিপেয়ার করতে পারেন, ওইখানে যদি আসলে মানুষকে আপনি আসলে মর্যাদা দিবেন, বৈষম্য করবেন না, এই জায়গাটাকে যদি ওইখানে আপনি লিগালি এস্টাবলিশ করতে পারেন, তাহলে সোসাইটিতে এটা লিগাল ফ্রেমের সাথে যাতে সঙ্গতিপূর্ণ হয়, তার জন্য সংগ্রাম করাটা সহজতর হয়। কিন্তু এটা সবসময় সংগ্রাম ছেড়ে দিলে অটোমেটিক কনস্টিটিউশন এসে আপনার এটা করে দিয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। বাস্তবতা এটা কোনো দেশেই হয় না, কখনোই হবে না। কিন্তু এইটা করার ক্ষেত্রে, এই লড়াইটা করার ক্ষেত্রে কনস্টিটিউশন আপনার বাধা হবে না, কনস্টিটিউশন আপনার পক্ষে থাকবে, মানুষের পক্ষে থাকবে। এইটা এনশোর করা হচ্ছে এই মুহূর্তের কাজ। নেপাল যেটা করেছে তার জায়গা থেকে যদি দেখেন,
নেপাল একটা রাজতন্ত্রের জায়গা থেকে একটা ডেমোক্রেটিক জায়গায় এসছে, এবং সেইখানে আপনি দেখবেন যে আমাদের এখানে যেগুলি হচ্ছে এই জায়গাগুলির মধ্যে নেপালের ওই ঘাটতি নিয়ে আমরা তখনই কথা বলছিলাম। নেপাল আসলে কনস্টিটিউশনাল জায়গাটাকে যতটা গুরুত্ব দিচ্ছে, তার অপারেশনাল জায়গা মানে আইনের জায়গাটাকে ওই রকম গুরুত্বের মধ্যে আনে নাই। আমাদের যেরকম আইনের গুরুত্বটা অনেক বেশি, আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হবে যদি ধরেন 19টা বা 20টা, তার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে 80 মানে 70-80টা হবে আসলে লিগাল বিভিন্ন রকমের রিফর্ম, যেগুলি কনস্টিটিউশনকে টাচ করে না, কিন্তু কনস্টিটিউশনের আসলে স্পিরিটে এগুলি চলতেছিল। এইটা একটা দিক। আরেকটা হচ্ছে যে রাজনীতির সংস্কার হওয়ার লাগে। আপনার রাষ্ট্রের সংস্কারের পরে তো এটা অপারেট করে হচ্ছে রাজনীতির ভেতর দিয়ে। আমরা যখন আসলে সংস্কারের আলাপটা করছি, আমাদের মধ্যে একটা জিনিস সাইলেন্ট ছিল যে আমরা রাজনৈতিক দলের সংস্কারের কথা বলতে চাইছিলাম। আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা এটা তখন বন্ধ রাখলাম এই কারণে যে হাসিনার শাসনামলে আমরা যদি রাজনৈতিক দলের সংস্কারের আলাপটাকে সামনে আনি, রাজনৈতিক দলগুলিকে যদি আমরা সমালোচনা করি, এটা হাসিনার মাফিয়াতন্ত্রকে আসলে অনেক বেশি হেল্প করবে। তো সেই জন্য স্তর চিন্তা করে আমরা যে 7টা সংস্কারের কথা বললাম, 8 নম্বরটার কথা আমরা তুললাম না। আমার কাছে মনে হয় বাংলাদেশ তো ওই তুলবে আর কি, ওই আলাপের মধ্যে তাকে যাইতে হবে। যখন আপনি রাষ্ট্রের সংস্কারের জায়গাটা শেষ করবেন, তখনই যাবে যে আসলে রাজনৈতিক দল এবং রাজনীতির সংস্কার লাগবে। আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, আজকের মতো সময় পেরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।